হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা অনেকেই ভালো বলেছো এবং বেশ কিছু জিনিস ইমপ্রুভ করার কথাও বলেছো। আমি চেষ্টা করব এই ভিডিওতে সেই সব জিনিসগুলোকে আরেকটু ভালো করে তোমাদের সামনে এক্সপ্লেন করার। তো চলো, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মানবদেহের শারীরবৃত্তীয় বিভিন্ন তন্ত্র। আমরা আগের দিন ডাইজেস্টিভ সিস্টেম পড়েছিলাম, কিন্তু আজকে আমরা সম্পূর্ণ মানবদেহে যত শারীরবৃত্তীয় তন্ত্র রয়েছে তার সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে একটা টোটাল কমপ্লিট নোটস দেখব। ঠিক আছে, তাহলে প্রথমে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র। ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে মূলত যে জিনিসটা থাকে সেটা শুরুতেই হচ্ছে বুকাল ক্যাভিটি বা মুখগহ্বর। এই বুকাল ক্যাভিটি থেকে আস্তে আস্তে কোথায় আসে? আহারনাল বা ইসোফেগাসের মাধ্যমে। তারপর সেটা চলে আসে হচ্ছে আমাদের এই যে আকৃতির স্টমাকের মধ্যে। তাহলে প্রথম কি পেলাম আমরা? প্রথম পেলাম হচ্ছে বুকাল ক্যাভিটি বা গ্রাসনালী, অর্থাৎ আমাদের মুখগহ্বর, যার মাধ্যমে আমরা খাবারটাকে গ্রহণ করি। তারপর চলে আসে এই খাদ্য সংবহনকারী নালী বা ইসোফেগাস, যেটা পাকস্থলীর সাথে আমাদেরকে মানে মুখগহ্বর আর পাকস্থলীর মধ্যে কানেক্টিং যে পাথ সেটাতে থাকে এবং তার পেরিস্টালসিসের মাধ্যমে খাদ্যকে গ্রহণ করে সেটা পাকস্থলী পর্যন্ত নিয়ে যায়। তারপর কি? তারপর আসে হচ্ছে পাকস্থলী। পাকস্থলী থেকে হয়ে যায় হচ্ছে ইন্টেস্টাইন। তো পাকস্থলী থেকে যখন খাদ্য চলে আসে তখন সেটা চলে যায় প্রথমে স্মল ইন্টেস্টাইনের মধ্যে, আর তারপর লার্জ ইন্টেস্টাইন, অ্যান্ড দেন আমাদের পায়ুছিদ্রের মাধ্যমে সেটা মলরূপে দেহ থেকে বেরিয়ে যায়। এবং এই যে টোটাল ডাইজেস্টিভ সিস্টেম, এই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে ৩-৪টে অঙ্গাণু রয়েছে যারা আমাদেরকে হেল্পিং হ্যান্ড হিসেবে থাকে। সেগুলোর মধ্যে কি? এক হচ্ছে যকৃৎ, তারপর অগ্ন্যাশয়, আর রয়েছে লালাগ্রন্থি। এবার লালাগ্রন্থি কয় প্রকার, যকৃতের কী ভূমিকা, অগ্ন্যাশয়ের কী ভূমিকা, এগুলো আমরা ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে আলাদা করে অলরেডি পড়েছি। কিন্তু আজকে আমরা টোটাল ডাইজেস্টিভ সিস্টেমের যে তন্ত্রর ওভারঅল বৈশিষ্ট্য সেটা আজকে আমরা দেখলাম। নেক্সট আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে বুকাল ক্যাভিটি। আমরা বারবারই আমাদের মুখগহ্বরের কথা বলছি, এবং মুখগহ্বর কী দিয়ে তৈরি যদি হয় তাহলে শুরুতেই আমাদের যেটা মাথায় আসে সেটা হচ্ছে দাঁত। দাঁত ছাড়া কি? জিভ। তাহলে একটা দাঁতের গঠনের একটা সুন্দর ছবি দেখো এখানে দেওয়া আছে, এবং এটাকে লক্ষ্য করলে সবার উপরের যে আস্তরণকে আমরা দেখতে পাবো সেটাকে আমরা বলবো ক্রাউন, যা এনামেল বা ডেন্টাইন এগুলো দিয়ে হচ্ছে তৈরি। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে এনামেল হচ্ছে মানবদেহের সবচেয়ে শক্ত অংশ, আর কি এর মাঝে যে অংশ রয়েছে সেটাকে বলা হয় হচ্ছে পাল্প ক্যাভিটি বা নেক। ঠিক আছে, নেক্সট তার মাঝে দেখো অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র রুটসের ন্যায় কিছু গঠন দেখা যাচ্ছে, এবং একে বলা হয় হচ্ছে মূল বা রুট। তাহলে আমাদের দাঁতের যে 3টি মূল অংশ পেলাম, একদম উপরে ক্রাউন যা এনামেল বা ডেন্টাইন দ্বারা গঠিত, মাঝের অংশে রয়েছে পাল্প ক্যাভিটি বা গ্রিভা বা নেক যা ইচ্ছা বলতে পারো, আর একদম শেষের দিকে রয়েছে রুট, মানে যাতে আমাদের মেন সেন্সিটিভিটির কাজটা হয়ে থাকে। এরপর যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে যে দাঁত মানে কতটা পরিমাণে আমাদের থাকে। মানে আমরা বলে থাকি মিল্ক টিথ আর হচ্ছে পার্মানেন্ট টিথ, মানে আমাদের ছোটো বয়সে যে পরিমাণ দাঁত থাকে বড় হয়ে দাঁতের সংখ্যা বাড়ে, কিন্তু দাঁতের যে শ্রেণী রয়েছে সেগুলোর কিন্তু কোনো পরিবর্তন হয় না। এক হচ্ছে ইনসিসর, এক হচ্ছে ক্যানাইন্স, আর প্রিমোলার্স অ্যান্ড মোলার। তাহলে এই যে ইনসিসরের মধ্যে কি কি রয়েছে? ছোটোবেলায় আমাদের 8টি ইনসিসর দেখা যায়। কতগুলি ক্যানাইন থাকে? 4টি। প্রিমোলার ছোটোবেলায় থাকে না, আর হচ্ছে মোলার থাকে হচ্ছে 8টি। তাহলে এই সমস্তগুলো যখন আমরা যোগ করব তখন আমাদের দেখব যে ছোটোবেলায় আমাদের প্রায় 20টার কাছাকাছি দাঁত দেখা যায়। আর কি যখন সেটা স্থায়ী দাঁতে পরিণত হয় তখন হয়ে যায় যে ইনসিসরের সংখ্যা হচ্ছে 8টি, আমাদের ক্যানাইনের সংখ্যা হচ্ছে 8টি, আর কি প্রিমোলারের সংখ্যা 8টি, আর মোলারের সংখ্যা হচ্ছে 12টি। তাহলে এই দাঁতের নামগুলো যেমন পড়লে এর পাশাপাশি এর কি কাজ সেটাও দেখতে হবে। তাহলে ইনসিসর হচ্ছে আমাদের কাটার জন্য ব্যবহৃত হয়। আর কি ক্যানাইন হচ্ছে যে কোনো খাদ্যবস্তুকে ছিঁড়ে সেটাকে দ্বিখণ্ড করার জন্য ব্যবহার করা হয়। প্রিমোলার হচ্ছে সাধারণত কোনো জিনিসকে চাবানোর জন্য ব্যবহার করা হয়। আর কি চবর্ণক বা মোলার মানে কোনো একদম সম্পূর্ণরূপে পেশাই করতে হলে আমরা এই দাঁতের ব্যবহার হয়ে থাকে। তাহলে পুরো সিস্টেমটা একটা সিস্টেমেটিক ওয়েতে রান করে। আমরা কিন্তু শুধুমাত্র খাবার গ্রহণ করে ছেড়ে দিই, তার পরবর্তীতে কী হচ্ছে সেটার উপরে খুব একটা খেয়াল রাখি না, কিন্তু দাঁত কিন্তু তার নিজের কাজ সঠিক সময় সঠিকভাবেই করছে। ঠিক আছে, তাহলে আমরা ওই জিনিসটা দেখে নিলাম। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে পাকস্থলী বা
অন্ত্র। এবার এই যে স্টমাক বা ইন্টেস্টাইন এর মধ্যে স্টমাক যখনই আমি বলছি তাহলে স্টমাকের মধ্যে শুরুতেই যে জিনিসটা আসবে সেটা হচ্ছে স্টমাক। স্টমাকের মধ্যে ৩টে পার্ট থাকে, একটা হচ্ছে কার্ডিয়াক, একটা হচ্ছে ফান্ডিক আর একটা হচ্ছে পাইলোরিক। এই ৩টে পার্ট নিয়েই মূলত হচ্ছে পাকস্থলী বা স্টমাক গঠিত হয়। এবং পাকস্থলীর মধ্যে কি হয় দেখো এখানে যে ছবিটা রয়েছে সেখানে কার্ডিয়াক কোনটা সেটা দেওয়া আছে, কোনটা ফান্ডিক রিজিয়ন সেটা দেওয়া আছে, কোনটা পাইলোরিক রিজিয়ন সেটা দেওয়া আছে। এবং এর মধ্যে এক ধরনের রুগেই বা রোয়েক বলে এক ধরনের তন্তুও দেখতে পাওয়া যায়, যেটা ভেতরের দিকের এই ছবির মধ্যে দেখো লেখা আছে। তাহলে পাকস্থলীর মূল কাজ কি দেখব? পাকস্থলীর মূল কাজ হচ্ছে এইচসিএলকে নিঃসৃত করা, যা জীবাণুকে মারে ফেলে। আর কি রয়েছে? পেপসিন। পেপসিন হচ্ছে প্রোটিন পরিপাকে সাহায্য করে। আমরা যে খাবার খাই সেই খাবারটার মূল কার্যকলাপ কিন্তু আমাদের মুখগহ্বর থেকেই সৃষ্টি হয়ে যায়, মুখগহ্বর থেকেই আস্তে আস্তে তার পরিপাকটা শুরু হয়ে যায়। কিন্তু সেটা যখন এসে আমাদের এই পাকস্থলীতে এসে পৌঁছায় তখন কিন্তু দেখব যে এখানে প্রোটিনের সংশ্লেষও আস্তে আস্তে শুরু হচ্ছে। একটা জিনিস লক্ষ্য করবে, এর ঠিক বাইরের আস্তরণের দিকে একটা মিউকাস পর্দা থাকে। কেন থাকে? কারণ এই যে এইচসিএল বা অ্যাসিড রয়েছে, এই অ্যাসিড যদি সরাসরি পাকস্থলীর বাহ্যিক পর্দার দিকে চলে যায় তাহলে কি হবে? পাকস্থলী নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে এই অতিরিক্ত পরিমাণে অ্যাসিডিক পরিমাণটাকে রুখতেই এক ধরনের মিউকাসের পাতলা আস্তরণ পাকস্থলীর মধ্যে অলরেডি দেওয়া থাকে। তারপর কি? তারপর হচ্ছে পাকস্থলী থেকে খাদ্য চলে যায় হচ্ছে এই ছোট্ট নালিকা দিয়ে আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে। তাহলে স্মল ইন্টেস্টাইনের মধ্যেই প্রকৃত খাবারের পরিপাক ঘটে। আর কি রয়েছে? স্মল ইন্টেস্টাইনের মধ্যে ভালো করলে দেখবে যে এরকম এক ধরনের আঙুলের মতো গঠন দেখা যায়, যাকে বলা হয় হচ্ছে ভিলাই। এই ভিলাই যে আঙুলের মতো গঠন তাই মূলত হচ্ছে আমাদের খাবারকে অ্যাবজর্পশনে সাহায্য করে। তাহলে স্মল ইন্টেস্টাইনের মধ্যেই আমাদের যেমন খাবারের পূর্ণ পরিপাক ঘটে, এর মধ্যেই কিন্তু আমাদের খাবারের শোষণও ঘটে। এবং যাবতীয় ক্ষুদ্রান্তের কাজ সম্পূর্ণ হওয়ার পর তা চলে আসে আমাদের এই বৃহদান্ত্রে। এবং বৃহদান্ত্রে যখন চলে আসে, বৃহদান্ত্রে মূলত জল আর কি জল শোষিত হয়। আর এই বৃহদান্ত্রের শেষের দিকে দেখো একটা ছোট্ট সিম্বল রয়েছে, এটাকে বলা হয় হচ্ছে তোমার দেখো এটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স। তাহলে এই যে অ্যাপেন্ডিক্স রয়েছে এটি হচ্ছে আমাদের এক ধরনের নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে এই কোশ্চেনটা অনেক সময় চলে আসে যে মানবদেহে নিষ্ক্রিয় অঙ্গরূপে আমরা কাকে চিনি? তাহলে তখন উত্তর হবে অ্যাপেন্ডিক্স। ঠিক আছে? তো কোনো কারণে যদি এখানে খাবার দ্রব্য ঢুকে যায় তাহলে এর মধ্যে আস্তে আস্তে স্ফীতি ঘটতে থাকে এবং এটার মধ্যে একটা পচ ধরে যায়। সেই সময় ডাক্তার বলে যে এই অ্যাপেন্ডিক্সাইটিস হয়েছে বা তোমাকে এখন এই অ্যাপেন্ডিক্সটাকে রিমুভ করতে হবে সার্জিক্যাল প্রসেসের মাধ্যমে। ঠিক আছে? এই ছিল হচ্ছে আমাদের স্টমাক বা ইন্টেস্টাইনের মধ্যে। তারপর যে জিনিসটা দেখব যে পরিপাকতন্ত্রের মধ্যে কি কি গ্রন্থি কাজে লাগে। পরিপাকতন্ত্র তো আমরা দেখলাম, এবার গ্রন্থির মধ্যে দেখব। তাহলে গ্রন্থির মধ্যে যখন আসবো তাহলে মানে এটা হচ্ছে পার্শ্ব সাহায্যকারী। মানে মূলত যে বুকাল ক্যাভিটি, তারপর ইসোফেগাস, তারপর স্টমাক থেকে স্মল ইন্টেস্টাইন, তারপর লার্জ ইন্টেস্টাইন, এটা তো রয়েছে। এর সাথে যে সহকারী অঙ্গাণু রয়েছে তার মধ্যে কি? সেটা হচ্ছে যকৃৎ। যকৃতের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য রয়েছে। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হিসেবে রয়েছে কি? সবচেয়ে বড় গ্রন্থি হিসেবে রয়েছে হচ্ছে যকৃৎ। যকৃতের মূল কাজ কি? বাইল বা পিত্তরসকে তৈরি করা। এবং এই বাইল তৈরি হওয়ার পর এই পিত্তাশয়ে গিয়ে আস্তে আস্তে জমা হতে থাকে। এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর কি রয়েছে? যে বিষাক্ত যে অ্যামোনিয়া আমাদের শরীরে তৈরি হয় তাকে ইউরিয়াতে পরিণত করে। এটাও হচ্ছে আমাদের যকৃতের মূল কাজ। এবং এই যকৃতের ঠিক নিচের দিকে যখন চলে আসবে তখন এইখানে দেখবে যে একটা এরকম স্ট্রাকচার দেখা যায় যেটার নাম হচ্ছে আমাদের অগ্নাশয়। তাহলে অগ্নাশয় হচ্ছে আমাদের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থি। অগ্নাশয় থেকে প্যানক্রিয়াটিক জুস বা অগ্নাশয় রস খরিত হয়, যাকে পূর্ণ পাচক রস হিসেবেও পরিচয় দেওয়া হয়ে থাকে। এবং এটি মূলত ফ্যাট, কার্বোহাইড্রেট সমস্ত কিছুকে পরিপাকে সাহায্য করে। তাহলে এই দুটো জিনিসই রয়েছে যেটা ডাইজেস্টিভ গ্ল্যান্ড বা পরিপাক তন্ত্রের গ্রন্থি হিসেবে আমরা পরিচিত হই। ঠিক আছে? তাহলে সবটা হলো। এরপর আমরা এক নজরে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ডাইজেশনের যে প্রসেসটা কি? দেখো শুরুটা যখন বুকাল ক্যাভিটি থাকে তাহলে আমাদের মুখগহ্বরে যখন আমরা খাবারটা খাই প্রথম যে জিনিসটা হয় সেটা হচ্ছে মুখগহ্বরের লালারস থেকে টাইলিন এনজাইম নিঃসৃত হয় এবং সেই এনজাইম শ্বেতসারকে মল্টোজে ভেঙে দেয়। তাহলে প্রথম মুখ থেকেই আমাদের কিন্তু পরিপাকতন্ত্রের শুরুটা হচ্ছে। তাহলে মুখে যখন হলো তারপর ইসোফেগাসের মধ্যে
ইসোফেগাসের পর কোথায় চলে আসবে? সেটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক জুসের মধ্যে চলে আসবে বা পাকস্থলী। পাকস্থলীর মধ্যে কি রয়েছে? পাকস্থলীর মধ্যে রয়েছে HCl বা পেপসিন। পেপসিন কি করে? পেপসিনই হচ্ছে প্রোটিনকে পেপটনে পরিণত করে। তাহলে প্রথম হচ্ছে মুখগহ্বর, আমাদের লালারসের মধ্যে টায়ালিন, টায়ালিন থেকে চলে আসছে পাকস্থলী। পাকস্থলীর মধ্যে কি রয়েছে? পাকস্থলীর মধ্যে রয়েছে HCl বা পেপসিন, যা প্রোটিনকে পেপটনে পরিণত করে। নেক্সট আমাদের পাকস্থলী থেকে কোথায় চলে আসে? পাকস্থলী থেকে আমাদের সরাসরি চলে আসে হচ্ছে ক্ষুদ্রান্তে। এবং ক্ষুদ্রান্তে আসার আগে তার মধ্যে দুটো জিনিস অ্যাড হয়, একটা হচ্ছে প্যানক্রিয়াটিক জুস আর একটা হচ্ছে বাইল, ঠিক আছে, যেটা আমরা আগের পাতায় পড়ে দেখলাম। তাহলে এই যে ক্ষুদ্রান্তে যখন আসছে তখন কি হয়? ফ্যাটের ইমালশন ঘটে, মানে ট্রিপসিন, লাইপেজ এই জাতীয় যে এনজাইমগুলো রয়েছে সেগুলো ফ্যাটকে ক্ষুদ্র আকারে ভেঙে দেয়। আর কি স্মল ইন্টেস্টাইনের মধ্যে ওই যে ভিলাই কথাটা আমরা পড়েছিলাম, যা খাদ্যের মূল বস্তুকে অ্যাবজর্পশনে সাহায্য করে, এবং যত বেশি ভিলাইয়ের সংখ্যা এরকম থাকবে তত আমাদের কি হবে? খাবারের সারফেস, মানে খাবার স্মল ইন্টেস্টাইনের সারফেসের সঙ্গে ম্যাচ করবে এবং তত বেশি কি হবে? খাবার শোষণে সাহায্য হবে। ওকে, নেক্সট আমরা দেখব সেটা হচ্ছে সংবহনতন্ত্র। নেক্সট আমরা দেখব সংবহনতন্ত্র। এই সংবহনতন্ত্রের মাধ্যমে মানে সংবহনতন্ত্রের মাধ্যমে কি হয়? আমাদের দেহের রক্ত এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয় এবং অক্সিজেনযুক্ত রক্ত এবং আমাদের যে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত তা কি হয়? মানে বিভিন্ন তার কার্যকলাপের মাধ্যমে সেগুলো আলাদা হয়ে থাকে, মানে আলাদা আলাদা চেম্বারে এসেই এটার কাজটা ঘটে। নইলে সেটা কি হয়ে যাবে? সেটা যদি মিশে যায় তাহলে সেটা হয়ে যাবে ওপেন বা মুক্ত সংবহনতন্ত্র। তাহলে প্রথম আমরা যেটা দেখব, উইলিয়াম হার্ভে রক্ত সংবহনতন্ত্র আবিষ্কার করেন এবং মানবদেহের সংবহনতন্ত্রটি বদ্ধ। কেন বদ্ধ? কারণ এর মাঝখানে কোথায় অক্সিজেনযুক্ত রক্ত ইউজ হবে বা কোথায় CO2, কোথায় O2 যুক্ত বা কোথায় CO2 যুক্ত রক্ত ব্যবহৃত হবে বা কোন জায়গা দিয়ে প্রবাহিত হবে, সেটা একটা ক্লোজড লুপের মধ্যে হয়। এই কারণে একে বলা হয় বদ্ধ প্রকৃতির সংবহনতন্ত্র। কিন্তু তোমরা যদি আরশোলা বা শামুককে দেখো তাহলে দেখবে যে এটার মধ্যে উন্মুক্ত অবস্থায় থাকে। তাহলে যখন কোনো একটা জিনিস উন্মুক্ত অবস্থায় প্রবাহিত হচ্ছে তার চাপও নিশ্চয়ই ধীর বা কম গতিতে হবে। আর যখন কোনো একটা বদ্ধ পার্টিকুলার একটা টিউবের মাঝখান দিয়েই যখন প্রবাহিত হচ্ছে, তার মানে ধরে নিতে হবে সেটি অতি দ্রুত ঘটে এবং তার মধ্যে অত্যাধিক চাপ দেখা যায় এবং ব্লাড প্রেশারও ঠিক এই কারণেই সৃষ্টি হয়। যেমন মানুষ, পাখি বা মাছ এদের প্রত্যেকের ক্ষেত্রেই কি হয়? বদ্ধ বা ক্লোজড সার্কুলেটরি সিস্টেম দেখা যায়। নেক্সট রয়েছে হচ্ছে রক্তনালী বা মানে রক্তনালীর মাধ্যমেই সাধারণত রক্ত প্রবাহিত হবে। তাহলে রক্তনালীর মধ্যে মূলত যে জিনিসটা থাকে, এক হচ্ছে ধমনী আর একটা হচ্ছে আমাদের শিরা। এবার তোমাকে জানতে হবে যে কোনটা কোথায় থাকে। তাহলে ধমনীর কথা যদি আমি বলি, তাহলে হৃৎপিণ্ড থেকে বার হয়ে রক্তকে কি করে? বাইরের দিকে নিয়ে যায় হচ্ছে আমাদের ধমনী। আর কি অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, মানে বিশুদ্ধ রক্ত বহন করে। এবং এর একটা ব্যতিক্রমও রয়েছে, যেটা হচ্ছে আমাদের ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী কিন্তু এর ব্যতিক্রম, অর্থাৎ ধমনীর মূল কাজ যদি অক্সিজেনযুক্ত রক্ত বা বিশুদ্ধ রক্তকে বহন করা হয়, ফুসফুসীয় ধমনী কিন্তু এর উল্টো কাজ করে। আর কি ধমনীর বৈশিষ্ট্য হচ্ছে পুরু প্রাচীরযুক্ত থাকে, স্থিতিস্থাপক বা কোনো কপাটিকা বা ভালভ এর মধ্যে থাকে না। তাহলে এই যে ধমনীর যে ছবিটা সেটা দেখো এর মধ্যে রয়েছে, যে হৃৎপিণ্ড থেকে বডির দিকে হচ্ছে আসছে এবং সেটা কি আর্টারি বা ধমনী রূপে আমরা পরিচিত হয়ে থাকে। নেক্সট আমাদের রয়েছে হচ্ছে শিরা। তাহলে শিরার কাজ কি? শিরা হচ্ছে হৃৎপিণ্ডের দিকে নিয়ে আসে, মানে সমস্ত বডি থেকে সেটা হৃৎপিণ্ডের দিকে যায়। এবার যখন একটা রক্ত সমস্ত বডি থেকে হৃৎপিণ্ডের দিকে যাবে, তার মানে নিশ্চয়ই তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড মিশে গেছে। তাহলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত দূষিত রক্ত বহন করবে। এবং এর মধ্যেও ব্যতিক্রম কি রয়েছে? সেটা হচ্ছে ফুসফুসীয় শিরা বা পালমোনারি ভেইনস, ঠিক আছে? এই দুটো নাম মনে রাখবে যে ধমনীর ক্ষেত্রে ফুসফুসীয় ধমনী আর শিরার ক্ষেত্রে ফুসফুসীয় শিরা, এগুলো কিন্তু ব্যতিক্রম। মানে এদের শিরা হিসেবে যে কাজ থাকার কথা সে কাজ কিন্তু এরা করে না, তার বদলে উল্টো কাজটা তারা করে। আর কি ভেনের হচ্ছে পাতলা প্রাচীরযুক্ত উল্টো প্রবাহ থাকে বা কপাটিকা থাকে, যেহেতু এর প্রবাহটাকে আটকে দিতে হবে। আর একটা জিনিস ভালো করে খেয়াল করো যে এখানে যে ছবিগুলো এসে একটা জায়গায় এসে ম্যাচ করে যাচ্ছে, মানে এই যে ব্লু কালার অ্যান্ড রেড কালার এগুলো ম্যাচ করছে। কেন ম্যাচ করছে? কারণ এইগুলো খুব সরু সরু ক্যাপিলারিজ থাকে এবং এই ক্যাপিলারিজটাই মেনলি হচ্ছে আমাদের শরীরের মধ্যে রক্তটা যে সঞ্চালিত হচ্ছে এর মধ্যে কোথায় কি যাবে সেটা নিয়ন্ত্রণ করছে কিন্তু এই ক্যাপিলারিজগুলো। মানে অক্সিজেনযুক্ত রক্ত বা অক্সিজেনবিহীন রক্ত কোনো জায়গায় এসে তো একটা জায়গায় ম্যাচ করবে। তাহলে যদি ম্যাচ না করে সেটা সেপারেট না হয় তাহলে তো আমি বুঝতেই পারবো না যে আমার কোনটা অক্সিজেনযুক্ত রক্ত বা কোনটা
অক্সিজেনবিহীন রক্ত, এবং সেই দুটো জিনিসের যে কাজ সেটাই হচ্ছে এই ক্যাপিলারি অ্যাকশন বা কৈশিক নালীর মধ্যেই হচ্ছে মূলত হয়ে থাকে। এরপর হচ্ছে আমাদের চলে এসছে রেচনতন্ত্র। এবার রেচনতন্ত্র মানে কি? রেচনতন্ত্র মানে আমাদের প্রথমেই যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে যে কিডনির কথা। তাহলে কিডনির কাজ কি? কিডনির কাজ হচ্ছে আমাদের দেহে যে এক্সক্রিয়েটরি সিস্টেম রয়েছে, মানে যেগুলো আমাদের দেহের তরল বর্জ্য পদার্থ সেইগুলোকে বডি থেকে বার করা। এবার রয়েছে যে কিডনি, কিডনির আকারটা কেমন? প্রথমে যেটা দেখতে হবে যে কিডনির আকার হচ্ছে শিমের বীজের মতো। এখানে ছবিতেও দেখো দেওয়া আছে যে শিমের বীজের আকৃতির রয়েছে কিডনি। এবার কিডনির ওজন কত হয়? কিডনির ওজন প্রায় 140 গ্রাম। আর কিডনির বাইরের দিকে যে আবরণ রয়েছে সেই আবরণকে বলা হয়েছে পেরিটোনিয়াম। এবার কিডনির মধ্যে মূলত আমরা 3টে অংশ দেখতে পাই, একটা হচ্ছে কর্টেক্স, একটা হচ্ছে মেডুলা, আর একটা হচ্ছে পেলভিস। তাহলে কর্টেক্স হচ্ছে সবথেকে বাইরের দিকের অংশ, তারপর রয়েছে হচ্ছে মেডুলা, আর তারপর রয়েছে হচ্ছে পেলভিস। এই 3টে জিনিস আমাদের কিডনির মধ্যে আমরা সাধারণত দেখি, এবং মেডুলার ভেতরের অংশই সাধারণত এই পিরামিডের আকার ধারণ করে। দেখো এখানে যে পিরামিডের আকার রয়েছে এই পিরামিডের আকার কিন্তু মেডুলার এই ভেতরের অংশটাই গঠন করছে। আর কি কিডনি থেকে দেখো একটা নালী নিচের দিকে নেমে গেছে, এই নালীকে মূত্রনালী বলা হয়। মানে আমাদের ইউরেটারের সঙ্গে সাধারণত এই মূত্রকে বহন করতে এটা সাহায্য করে, মানে মূত্রাশয়ের সাথে কানেক্ট করতেই হচ্ছে এই নালী মূলত আমাদের ব্যবহৃত হয়। নেক্সট দেখো যে কিডনি যেমন পড়লে কিডনির কাজ হচ্ছে যেমন মূত্র তৈরি করা বা দেহের যে ধরনের নিঃসৃত পদার্থগুলো রয়েছে সেগুলো দেহ থেকে বার করা। তাহলে এই যে প্রসেসটার মাধ্যমে নিশ্চয়ই এমন কোনো স্পেশালাইজ সেল রয়েছে যা এই জলকে সংবহন করবে এক জায়গা থেকে আরেক জায়গায়, বা আমাদের মানে রক্তকে পরিশ্রুত করা, মানে রক্তের মধ্যেই তো মানে রক্তরস বা দেহরসের মধ্যেই সমস্ত আমাদের অপ্রয়োজনীয় অংশ মিশে থাকে। তাহলে অপ্রয়োজনীয় বা প্রয়োজনীয় তার যে মানে ছেঁকে নেওয়ার প্রসেস, তাহলে সেই ছেঁকে নেওয়ার প্রসেসের জন্য স্পেশালাইজ কোনো একটা সেলের প্রয়োজন। তাহলে তার জন্যই এক একটা কিডনির মধ্যে প্রায় 1,30,00,000 নেফ্রন থাকে। এই নেফ্রনেরই মূল কাজ হচ্ছে যে কী করে, নেফ্রনের দুটো পার্ট, একটা হচ্ছে গ্লোমেরুলাস আর একটা হচ্ছে বাউম্যান ক্যাপসুল। এটাই হচ্ছে রক্তকে পরিশ্রুত করে কী করে, তরলে পরিণত করে। এবার বাউম্যান ক্যাপসুল কোথায়? দেখো এইখানে ছবিতে যেটা রয়েছে এইটা হচ্ছে বাউম্যান ক্যাপসুল, আর এইখানে দেখো নিচের দিকে একটা জিনিস রয়েছে, এটাকে বলা হচ্ছে হেনলি লুপ, আর হচ্ছে গ্লোমেরুলাস এর সঙ্গেই যুক্ত থাকে। এইবার ব্যাপারটা হচ্ছে যে এই নেফ্রনই হচ্ছে আমাদের মূত্র উৎপাদনেও সাহায্য করে। মানে আমাদের যে জিনিসগুলো কিডনি দিয়ে ফিল্টার হচ্ছে, মানে অ্যাকচুয়ালি ফিল্টারিং প্রসেসটার মূল যে ভূমিকা সেটা কিন্তু এই নেফ্রনই করে। যেগুলো আমাদের বডির মধ্যে অ্যাবজর্ব হয়ে যাওয়ার প্রয়োজন সেগুলোকে পুনরায় কী করে, শোষণ করে, আর যেটুকু আমাদের প্রয়োজন নেই সেটাকে হচ্ছে সিক্রেশন করে দেয়। তাহলে কি কি শোষণ করে? এই যে এর মাঝখানে যে রক্তরস বা আমাদের বডি ফ্লুইড আসে সেটার মধ্যে থেকে গ্লুকোজ এবং জল হচ্ছে হেনলির লুপ দ্বারা প্রায় 99% শোষিত হয়ে যায়। আর বাকি যে অবশিষ্ট পার্টটা রয়েছে সেই অবশিষ্ট পার্টটা কী করে, রেচন পদার্থ হিসেবে আমাদের মূত্রে মিশে গিয়ে তা আমাদের ইউরিনেশনের মাধ্যমে দেহ থেকে বাইরের দিকে বেরিয়ে যায়। এই হচ্ছে নেফ্রনের মূল কাজ। তাহলে আমরা রেচনতন্ত্রটাও দেখে নিলাম। রেচনতন্ত্রের পর যে জিনিসটা আসে সেটা হচ্ছে অন্তঃক্ষরাতন্ত্র। এবার অন্তঃক্ষরাতন্ত্র বা এন্ডোক্রিন সিস্টেমের মধ্যে প্রথম তোমাকে জানতে হবে যে কী কী আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে। তাহলে সেই গ্রন্থি যদি আমরা মাথা থেকে শুরু করি, সবার উপরে দেখব হাইপোথ্যালামাস, তারপরে হচ্ছে থাইমাস, পিটুইটারি গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, আর হচ্ছে কি অগ্নাশয়, আর হচ্ছে গোনাডস বা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের শরীরের থার্মোস্ট্যাট, যা মানে মাস্টার গ্ল্যান্ডেরও মাস্টার, মানে হচ্ছে এটাকেই হচ্ছে আমাদের দেহের সমস্ত গ্রন্থির মাস্টার হিসেবে ধরা হয়। তার নিচে কি রয়েছে? থাইমাস গ্রন্থি রয়েছে। থাইমাস গ্রন্থি হচ্ছে আমাদের স্কুল অফ ইমিউনিটি, মানে আমাদের দেহের যে অনাক্রমতার সিস্টেম সেই অনাক্রমতার সিস্টেমটাকে যে পরিচালনা করে, মানে এখানেই মূলত ইমিউনিটি সিস্টেম কীভাবে গড়ে উঠবে তার একটা ট্রেন হয়। সেটাই হচ্ছে আমাদের থাইমাস গ্ল্যান্ডের মূল কাজ। আর কি পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে মাস্টার প্রভুগ্রন্থি। তাহলে আমাদের বডি ফ্লুইড বা বডির বিভিন্ন কাজগুলোকে
চালানোর জন্য ম্যাক্সিমাম যে ধরনের হরমোনসগুলো নিঃসৃত হতে থাকে সেইগুলো হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে তৈরি হয় বা তৈরি হয়ে সেটা থেকে বেরিয়ে আসে। কিন্তু এই পিটুইটারি গ্রন্থিকে আবার হচ্ছে হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে। এই কারণে একে মাস্টার গ্রন্থিরও মাস্টার গ্রন্থি বলা হয়, মানে মাস্টার গ্ল্যান্ড অফ মাস্টার গ্ল্যান্ড। এবং পিটুইটারিকে কী বলা হয়? শুধুমাত্র মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি হিসেবে বলা হয়। আর কি রয়েছে? আমাদের এই যে দুটো কিডনি থাকে, কিডনির ঠিক উপরের ভাগে দেখো একটা ত্রিভুজাকৃতির গঠন দেখা যাচ্ছে। তাহলে এই ত্রিভুজাকৃতির গঠনটাই হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, বা এটা থেকে আমাদের জরুরিকালীন হরমোন বা অ্যাড্রিনাল হরমোন নিঃসৃত হয়। আর অগ্নাশয় কোথায় থাকে সেটা তোমরা আগেই দেখেছো। এবং অগ্নাশয় একটা মিক্সড গ্ল্যান্ড, কারণ এর মধ্যে এন্ডোক্রিন এবং এক্সোক্রিন দুই রকম সিস্টেমই দেখা যায়। এবং এর এর মূল কাজ হচ্ছে প্যানক্রিয়াটিক রসকে নিঃসৃত করা। তাহলে এই কারণে অগ্নাশয়কে কী বলা হয়? অগ্নাশয়কে বলা হয় হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। নেক্সট হচ্ছে আমাদের কি রয়েছে? একটা হচ্ছে গোনাডস, অর্থাৎ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, আর পাশাপাশি রয়েছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে যে মিক্সড গ্ল্যান্ড। মিক্সড গ্ল্যান্ড কেন? তাহলে এই যে মিক্সড গ্ল্যান্ড কেন নাম দিয়েছি সেটার সঙ্গে কিন্তু এর কার্যকারিতার কিছুটাও মিল আছে। কেন? কারণ এর সাথে একদিক থেকে বহিঃক্ষরা অর্থাৎ আবার অন্তঃক্ষরা, মানে এনজাইম যেমন ক্ষরণ করতে পারে তার পাশাপাশি হরমোনকেও ক্ষরণে সাহায্য করে। তাই একে মিশ্র গ্ল্যান্ড বা মিক্সড গ্ল্যান্ড হিসেবে বলা হয়। এবং একটা জিনিস দেখবে যে এর মধ্যে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে যে আইসোলেট অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ আর বিটা কোষ। এই যে আলফা কোষের কথা আমি বলছি, আলফা কোষ সাধারণত হচ্ছে গ্লুকাগনকে রক্তের শর্করার মাত্রাকে বাড়াতে সাহায্য করে, মানে গ্লুকাগন আলফা কোষ থেকে নিঃসৃত হয়। আর বিটা কোষ যেটা রয়েছে, বিটা কোষ হচ্ছে ইনসুলিন নিঃসৃত করে, যা রক্তের শর্করাকে কমায়, সাধারণত কমিয়ে থাকে। এবার ইনসুলিনের যদি একটা মানবদেহের মধ্যে যদি ইনসুলিনের অভাব হয় তাহলে রক্তের শর্করা মাত্রা কী হবে? স্বাভাবিকভাবেই বেড়ে যাবে। যেহেতু বেড়ে যাবে তাই একে কী বলবে? তখন তাকে মধুমেহ বা ডায়াবেটিস রোগ হিসেবে ট্রিট করা হবে। এই কারণেই অগ্নাশয়কে মূলত মিশ্রগ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড হিসেবে বলা হয়ে থাকে। এরপর আর পড়ে রইল হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে মূল যে জিনিস সেটা হচ্ছে এক ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আর একটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে তার প্রধান কাজই কিন্তু স্পার্ম তৈরি করা, এবং এছাড়া কি টেস্টোস্টেরন হরমোন, যা দেহের বিভিন্ন বাহ্যিক বৈশিষ্ট্যকেও নিয়ন্ত্রণ করে, যেমন বডি হেয়ার বা মাস্কিউলার বডি হিসেবে গঠন, সেই সমস্ত জিনিস কিন্তু এই টেস্টোস্টেরন হরমোনের জন্যই হয়ে থাকে। আর হচ্ছে প্রথম শুক্রাণুর যে যাত্রাপথ, মানে পাথওয়ে অফ স্পার্ম, কী হয়? প্রথম হচ্ছে স্পার্ম তৈরি হয় যেটা হচ্ছে টেস্টিস থেকে, এবং টেস্টিসের পর যে রয়েছে ফার্স্ট ডিফারেন্স, মানে এই ফার্স্ট ডিফারেন্স টেস্টিসে তৈরি হওয়ার পর তা উপরের দিক থেকে উঠে যায়, এবং উপরের দিকে গিয়ে, মানে অ্যাকচুয়ালি ফার্স্ট ডিফারেন্সের মেন কাজই হচ্ছে যে একে বহন করা, মানে এক জায়গা থেকে তৈরি হয়ে সেটাকে বহন করে একটা চেম্বারে নিয়ে গিয়ে, যেখানে হচ্ছে দীর্ঘদিন ধরে কী হয়? স্টোর হয়ে থাকে। মানে হচ্ছে এই যে এপিডাইমিস যেটা থাকে, একেই এপিডাইমিস, যা হচ্ছে শুক্রাণু জমা থাকে এবং এখানেই হচ্ছে ম্যাচিওর হতে থাকে যখন তৈরি হয় টেস্টিসে, এবং সেটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্সের মাধ্যমে সেটা আবার চলে যায় হচ্ছে এপিডিডাইমিসের মধ্যে। এই এপিডিডাইমিসের মধ্যে কী হয়? এ ম্যাচিওর হয় এবং দীর্ঘদিন ধরে জমা থাকে। নেক্সট পরে সেটা আবার আমাদের মূত্রনালী, মানে যে আমাদের ইউরেথ্রা রয়েছে তার মধ্যে থেকে মানে শুক্রাণু বা মূত্র উভয়ই হচ্ছে কমন একটা পাথওয়েতে দেহের থেকে বাইরের দিকে বেরিয়ে আসে। এছাড়াও আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে টেস্টিস ছাড়াও আরও একটা গ্রন্থির নাম ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড। এই নামটাই হচ্ছে শুধুমাত্র ইম্পর্ট্যান্ট, যে প্রস্টেট গ্ল্যান্ড কোথায় দেখা যায়, সেটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে এবং এর আশেপাশেই দেখা যায়। বাকি যে টার্মগুলো বললাম যে কোন কোন জায়গায় তৈরি হয়, টেস্টিসে তৈরি হয়, ফার্স্ট ডিফারেন্স হচ্ছে একটা নালী যা একে বহন করে, এপিডিডাইমিসের মধ্যে কী হয়? স্টোর হয়, আর তারপর সেটা চলে আসে হচ্ছে কমন একটা নালী, যেখান থেকে মূত্র এবং বীর্য দুটোই সেম পথে নির্গত হয়ে যায় দেহের বাইরে। নেক্সট হচ্ছে আমরা দেখব যে জননতন্ত্রের মধ্যে স্ত্রী জননতন্ত্র বা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এবার ফিমেল রিপ্রোডাক্টিভ, একটা জিনিস হয়তো বলা হয়নি যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে টেস্টিসের সংখ্যা 2, ঠিক সেম টাইম হচ্ছে কিন্তু ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যেও যে ওভারি বা আমরা যাকে ডিম্বাশয় বলে থাকি তারও সংখ্যা কিন্তু 2, এবং তা বডির দুই পাশে দুটো দেখা যায়। এবং এই যে ডিম্বাশয় বা ওভারি থেকে যে কানেক্টিং লাইন
আমাদের ইউটেরাসের মধ্যে আসছে, এই কানেক্টিং লাইনকেই কিন্তু বলা হয় ফ্যালোপিয়ান টিউব। তাহলে ফ্যালোপিয়ান টিউব কোথায় দেখা যায়? সেটা হচ্ছে যে ডিম্বাশয় থেকে ডিম্বাণু গ্রহণ করে তা জরায়ুর দিকে পাঠায়। আর কি ডিম্বাশয় বা ডিম্বাণু তৈরি হয়। ডিম্বাশয়ের মূল কাজই হচ্ছে ডিম্বাণু তৈরি করা। এছাড়া কি ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন এই দুটো হরমোনকে ক্ষরণে সাহায্য করে। নেক্সট কি আসে সেটা হচ্ছে জরায়ু। এবার এই জরায়ুর পার্টটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন? কারণ এটাই হচ্ছে আমাদের মানে ভ্রূণের যে যাবতীয় বিকাশ বা এমব্রিও ডেভেলপমেন্ট বা নিষিক্ত ডিম্বাণুর যে রোপণ, মানে এখানে যে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যে নিষেক প্রসেস কমপ্লিট হয়, সেই নিষেক প্রসেস কমপ্লিট হওয়ার পর সেই নিষিক্ত ডিম্বাণু কিন্তু এই ইউটেরাসের গায়ে এসে গিঁথে যায় এবং সেটাই ধীরে ধীরে বড় হতে হতে তার এমব্রিও ডেভেলপমেন্ট হতে থাকে, মানে সম্পূর্ণ একটা মানবদেহে রূপান্তরিত হতে থাকে। নেক্সট রয়েছে হচ্ছে ভাজাইনা। ভাজাইনা হচ্ছে প্রসবের পথ, যেটা অনেকেই কম বেশি এই সম্পর্কে জানো। তাহলে এই হচ্ছে আমাদের আজকের টোটাল পার্টের মধ্যে যাবতীয় যা পড়া, এবং সম্পূর্ণ যে পড়াটা আমরা দেখলাম যে রিভিশনের মধ্যে যে টপিকগুলো আমরা দেখেছি তার মধ্যে যে জিনিসগুলো মনে রাখার মতো একদম রেডি টু ইট, মানে পরীক্ষাতে আসবেই এবং ওয়ান লাইনার হিসেবে আসবে, সেগুলো হচ্ছে যে দাঁতের সবচেয়ে শক্ত অংশ কি? এনামেল। তারপর কি সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ, আর হচ্ছে পিত্ত, এবং যকৃতের কাজ হচ্ছে বাইল বা পিত্তরসকে তৈরি করা। পূর্ণ পাচক রসকে কি বলা হয়? পূর্ণ পাচক রস হচ্ছে আমাদের প্যানক্রিয়াটিক জুস, যা অগ্নাশয় থেকে খরিত হয়। মিশ্রগ্রন্থির মধ্যে আমাদের কি আসে? সেটা হচ্ছে অগ্নাশয় বা প্যানক্রিয়াস গ্ল্যান্ড। নেক্সট রয়েছে হচ্ছে বদ্ধ সংবহনতন্ত্রের আবিষ্কারক কে? উইলিয়াম হার্ভে। আর হচ্ছে মূত্র তৈরির প্রধান অঙ্গ কি? বৃক্ক বা কিডনি। এবং কিডনির যে প্রধান একক তা হচ্ছে নেফ্রন। এই নেফ্রনই সাধারণত অ্যাবজর্পশন এবং শোষণের মাধ্যমে যেটা আমাদের বডির জন্য প্রয়োজনীয় সেটাকে বডির মধ্যে রেখে দেয়, আর যেটা অপ্রয়োজনীয় সেটাকে মূত্ররূপে বডির থেকে বাইরের দিকে বের করে দিতে সাহায্য করে। নেক্সট রয়েছে হচ্ছে ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন কোথায় ঘটে? আমি আগের ভিডিওর স্লাইডটা যখন পড়ালাম তখন আমি বললাম যে ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই মূলত ফার্টিলাইজেশন ঘটে থাকে। তাহলে এই ছিল আজকের টোটাল রিভিশন ক্যাপসুল, এবং সম্পূর্ণ যে চ্যাপ্টারটা তোমরা আজকে দেখলে এর মধ্যে সম্পূর্ণ মানবের যতগুলো সিস্টেম বা তন্ত্র রয়েছে তার প্রায় প্রত্যেকটাই রয়েছে। শুধু একটা জিনিস মাথায় রাখবে, এটা পরীক্ষার আগে এই পাতাগুলো উল্টে গেলেই হবে। আমি এখানে লিখে দিয়েছি, জাস্ট রিভিউ দিস পেজ বিফোর দ্য এক্সাম অ্যান্ড অবভিয়াসলি বেস্ট অফ লাক। তাহলে তোমাদের আজকের এই টোটাল টপিকটা কেমন লাগলো? এখনও এই ব্যাপারটা সম্পর্কে খানিকটা আমাকেও শিখতে হচ্ছে যে কী করে আমি এই জিনিসগুলোকে আরও ভালো রিপ্রেজেন্ট করতে পারি। তো তোমাদের যদি কোনো জায়গায় মনে হয় যে এইভাবে করলে ব্যাপারটা ভালো হবে, তাহলে অবশ্যই সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনের মধ্যে জানাবে। অলওয়েজ তোমার নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুই রকম কমেন্টকেই আমরা ওয়েলকাম করছি, মানে আমি তো ব্যক্তিগতভাবে করছি। তাহলে আজকের ভিডিওতে এই অবধিই, দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে।